বাঙালির কাছে দীঘা এক অতি জনপ্রিয় জায়গা। সারা বছরই দীঘাতে আমরা পর্যটকের ঢল দেখতে পাই। এই দীঘায় 4 বন্ধু বেড়াতে গেছিল। প্রিয়াঙ্কা, ওর হাজব্যান্ড এবং প্রিয়াঙ্কার বেস্ট ফ্রেন্ড এবং তার হাজব্যান্ড, এই দুটো কাপল 4 জনে দীঘা বেড়াতে যায়। প্রথম থেকে সব কিছু কিন্তু খুব স্বাভাবিক সুন্দর চলছিল, কিন্তু রাতের বেলা হঠাৎই একটা ঘটনা ঘটে এবং সেই ঘটনাটাই পরবর্তী সময়ে কি ভয়ঙ্কর একটা পরিণতি সৃষ্টি করেছিল, সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। তো আপনাদেরকে সবাইকে বলবো, আপনারা সকলেই প্রায় কম বেশি দীঘা গেছেন, তো এই ঘটনাটা আপনারা প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি শুনুন, কারণ এরকম ঘটনা কিন্তু যে কোনো মানুষের সাথে যে কোনো সময় ঘটতে পারে। কেউ কোথাও যাবেন না, পুরো সময়টা আপনারা আমাদের সাথে থাকুন এবং ঘটনাটা মন দিয়ে শুনুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিই। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, মহাজাগতিক এইসব ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি যে এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে নিজের সাথে অনেকভাবে রিলেট করতে পারবেন এবং নিজেদেরকে অনেক বিপদ আপদ থেকে বাঁচাতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা উত্তরপাড়া থেকে প্রিয়াঙ্কা লিখে পাঠিয়েছে। পুরো ঘটনাটাও লিখেছে এবং রিকোয়েস্ট করেছে যেন আমি নিজের মতো করে গুছিয়ে পুরো ঘটনাটা আপনাদের সামনে পরিবেশন করি। কিন্তু ঘটনাটা বলার ক্ষেত্রে ওর বান্ধবীর যে আসল নাম সেই নামটা হাইড রাখতে বলেছে। কিন্তু পুরো ঘটনাটাই আমি আপনাদেরকে বলবো। আর একটা জিনিস বলবো, ঘটনাটা থেকে না অনেক কিছু জানার আছে এবং অনেক কিছু শেখার আছে, অনেক সাবধানতা অবলম্বন করার আছে। তো অবশ্যই কিন্তু আপনারা ঘটনা মন দিয়ে শুনবেন এবং বুঝতে পারবেন যে এই ঘটনাটা একটা কতটা ভয়ঙ্কর একটা মাত্রা নিয়েছিল। প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। এই ঘটনাটা যখন আমি আপনাদেরকে বলবো, প্রিয়াঙ্কার বান্ধবীকে আমি এখানে মলি বলে সম্বোধন করছি। অবশ্যই এটা ওর আসল নাম নয়, যেহেতু ঘটনাটা মলির সাথেই ঘটেছিল তো আমাকে এখানে ওর নামটা অবশ্যই বারবার আসবে এবং আমি সেই সময় ওকে মলি বলে সম্বোধন করব। প্রিয়াঙ্কা আর মলি হচ্ছে একদম ক্লাস 11-12 যখনও পড়তো, তো সেই স্কুলেই ওর সাথে প্রিয়াঙ্কার সাথে মলির আলাপ হয় এবং তারপর থেকে প্রিয়াঙ্কা আর মলি হচ্ছে একদম বেস্ট ফ্রেন্ড। দুজনে খুব একে অপরকে পছন্দ করতো এবং বিয়ের আগে থেকেই ওরা খুব মজা করতো, একসাথে ঘুরতে বেরোতো, পুজোয় ঠাকুর দেখতে বেরোনো, সব কিছু একসাথে। তো এভাবেই সব কিছু চলছিল। তো কলেজে ওরা একই কলেজে পড়ে এবং সেখান থেকে তার কিছু বছর পরে প্রিয়াঙ্কার বিয়ে হয়ে যায়। এবার প্রিয়াঙ্কার বিয়ের 2.5 বছর পরে মলির বিয়ে হয়। এবার প্রিয়াঙ্কার যখন বিয়ে হয়ে যায় তো তখন থেকেই একটা ওরা প্ল্যান করেছিল যে যখন মলিরও বিয়ে হয়ে যাবে ওরা ওদের হাজব্যান্ডকে নিয়ে 4 জনে একসাথে ঘুরতে যাবে। এবার প্রিয়াঙ্কার বিয়ের 2.5 বছরের মধ্যে মলির বিয়ে হয় এবং মলিরও যখন বিয়ে হয়ে যায় তো ওরা প্রথমে ঠিক করে যে প্রিয়াঙ্কার হাজব্যান্ড আর মলির হাজব্যান্ড এরা 4 জনে মিলে কোথাও একটা ঘুরতে যাবে নিজেদের মতো করে। যেরকম বিয়ের আগে প্রিয়াঙ্কার মলি ঘুরতো সেরকম ওরা বিয়ের পরেও ওদের যে গ্রুপটা হবে হাজব্যান্ডদেরকে নিয়ে তোরা ঘুরতে যাবে। এরকম যখন প্ল্যানিং হচ্ছে তো তখন ঠিক করা হলো যে প্রথমে কাছাকাছির জায়গা দিয়ে শুরু হোক, তো দীঘা কেন নয়। তো দীঘা দিয়ে ওরা ওদের 4 জনের ট্যুরটা শুরু করে। মোটামুটি সমস্ত প্ল্যানিং হয়ে যায় যে ওরা দীঘা যাবে, একটা নির্দিষ্ট দিনে ওরা বেরোবে, সেটাও ঠিক হয়। আর থাকার ক্ষেত্রে যেটা ওরা ঠিক করে, পুরনো দীঘায় যেখানটা আর কি জায়গা রয়েছে তো সেখান থেকে একটু সি বিচ থেকে একটু দূরে একটা ওরা রিসর্টের সন্ধান পায়।
তো ছোট রিসর্ট, নতুন, তো সেই রিসর্টে ওরা থাকবে ঠিক করে। এবার যেহেতু ওরা প্ল্যানটা খুব তাড়াতাড়ি করে, তো সি ফেসিং যে হোটেলগুলো রয়েছে সেখানে কোথাও ওরা রিজার্ভেশন পায় না, তো সেইটা জায়গাটাতেই ওরা রিজার্ভেশন করে এবং একটা নির্দিষ্ট দিনে ওরা 4 জনে মিলে নিজস্ব গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এবার যাচ্ছে তো 4 জনে মিলে খুব মজা করছে, যেহেতু প্রিয়াঙ্কার মলি প্রথম থেকেই বেস্ট ফ্রেন্ড ছিল, তো এবারে প্রথমবার ওরা একে অপরের হাজব্যান্ডকে সবাইকে নিয়ে একদম 4 জনে মিলে ঘুরতে বেরিয়েছে। আর এই দুজন বান্ধবীর যে দুজন হাজব্যান্ড ছিল তারাও কিন্তু একে অপরের বেশ ভালো বন্ধু হয়ে গেছে। তো বুঝতেই পারছেন, বেশ মজা করতে করতে, গান বাজনা করতে করতে ওরা দীঘা পৌঁছয়। এবার ওরা দীঘা গেছিল মানে 2 দিনের জন্য, 2 রাতের জন্য। এবার গেছে, যাওয়ার পরে ওরা দেখে যে ওরা আর কি যেখানে থাকার জন্য বুক করেছে সেই জায়গাটা কিন্তু সি বিচ থেকে খুব বেশি দূরে নয়, কিন্তু ওদের রুম থেকে কোনো রকম কোনো মানে সি ভিউ নেই, মানে সমুদ্র দেখা যাচ্ছে না। এবার মলি তো খুব এক্সাইটেড, বিয়ের পরে ঘুরতে যাচ্ছে। এবার ও খালি বারবার বলছে যে আমরা একটা এমন হোটেল পেলাম, এই হোটেলের রুম থেকে বা ব্যালকনি থেকে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি না। এবার প্রিয়াঙ্কা বলছে ঠিক আছে, আমরা এটা প্রথমবার এলাম, পরের বার যখন আমরা আসবো আগে থেকে আমরা বুক করে রাখবো, অনেক আগে থেকে, ভালো একটা হোটেল, বেশ সি ভিউ থাকবে। এবার মলি বলছে যে না, সেটা ঠিক আছে, কিন্তু এবার যখন আমরা এসছি, আমরা এবারেও তো আমাদের খুব মজা করতে হবে, তো আমরা রাতের বেলা সি বিচে যাব, মানে দিনের বেলা তো যাবোই, রাতের বেলাও যাব। এবারে প্রিয়াঙ্কা বলেছে ঠিক আছে, যাওয়া যাবে। এবার ওরা গেছে, গিয়ে মোটামুটি ওরা পৌঁছেছে বিকেল নাগাদ। এবার বিকেলবেলা একটু টুকটাক সি বিচে ঘোরাঘুরি করেছে, খাওয়া দাওয়া করেছে, ফটো টটো তুলেছে, তুলে ওরা মানে ডিনার টিনার করে হোটেলে চলে এসেছে। এবার হোটেলে আসার পরে মলি আর কি বলছে যে দূর, হোটেলে গল্প করতে ভালো লাগছে না, আমরা সি বিচে যাই, সি বিচে গিয়ে গল্প করি। আর সি বিচ থেকে ওদের যে হোটেলটা ছিল সেটা খুব বেশি দূরে নয়, মানে হেঁটে হয়তো 3 মিনিট থেকে 4 মিনিট মতো লাগবে। এবার সবাই বললো ঠিক আছে, গল্প করতে, মানে 4 জনে একসাথে এসছে, গল্প আড্ডা হবে, এটাই স্বাভাবিক। তো বললো ঠিক আছে। এবার আচ্ছা, এইখানে এবার একটা জিনিস বলে রাখি, প্রিয়াঙ্কা আর মলি দুজনে বেস্ট ফ্রেন্ড হলেও দুজনের কিন্তু স্বভাব অনেকটাই আলাদা, মানে একে অপরের থেকে একটু স্বভাবগত দিক থেকে একটু ডিফারেন্স রয়েছে, এবং এই ডিফারেন্সটা আছে বলেই মানে দুজন এত ভালো একে অপরের বন্ধু হয়েছিল। আচ্ছা, প্রিয়াঙ্কা বাই নেচার একটু লাজুক, একটু রেস্ট্রিক্টেড, একটু মানে বুঝে শুনে কথা বলা, এগুলো হচ্ছে প্রিয়াঙ্কার স্বভাব। আর মলি হচ্ছে ঠিক তার উল্টো। মলি হচ্ছে খুব বেশি কথা বলবো, খুব মানে আমোদে প্রকৃতির মানুষ, খুব এনজয় করবো, খুব জোরে জোরে কথা বলা, খুব আর কি মজা নিয়ে থাকবো, এরকম খুব ভালোবাসে। এবার ওরা 4 জনে ডিনার করেই এসেছে। এবার এসে মলি হঠাৎ করেই বিচে এসে বলছে যে তোর কিছু একটা মিস করছি, আমরা এমনি গল্প করছি ঠিক আছে, কিন্তু কিছু একটা মিস করছি। এবার প্রিয়াঙ্কা বলছে কী মিস করছিস? ওর বড় বলেছে, মলির বর বলছে তুমি কী মিস করছো বলো? তখন বলছে না, এইভাবে শুধু শুধু গল্প করছি, কিছু যদি খাওয়া দাওয়ার থাকতো তাহলে খুব ভালো হতো। এবার তখন মলির বর বলেছে তুমি কি খাবে বলো, আমি নিয়ে আসছি, কারণ দোকানপাট মোটামুটি দীঘায় অনেক রাত অবধিই খোলা থাকে। এবার তখন মলি ওর হাজব্যান্ডকে বলছে না না, তুমি পারবে না, আমি তোমার সাথে যাচ্ছি। তখন প্রিয়াঙ্কা বলছে যে তুই কোথায় যাচ্ছিস, আমরা তো 4 জনে বিচে এলাম গল্প করবো বলে, আর তুই তো মেনলি বললি যে গল্প করবি বিচে। তো ওখানে একটা মানে সিমেন্টের আর কি বাঁধানো মতো জায়গা ছিল, তো ওরা ওইখানটাই বসেছিল, ওরা কিন্তু রাতের বেলা বিচের দিকে যায়নি, ওখানটায় বসেছিল, এবং আরও দূরে দূরে বেশ কয়েকজন ছিল। এবার তখন মলি আর কিছু বলেনি, মলি বলছে তোরা দুজনে বস, আমি আর আমার বর আসছি 2-একটা জিনিস কেনাকাটা করে। তখন বলছি তুই এত রাতে কি কিনতে যাবি, আর আমরা তো ডিনার করেই এসেছি, তোর এখন এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেল? তো মলি বলছে কিছু না, তুই দাঁড়া, তো তুই বস এখানে, তুই বুঝছিস না, তুই বস। তো প্রিয়াঙ্কা আর ওর হাজব্যান্ড বসে আছে। এবার ওরা যেই সময় গেছে সেটা ছিল আগস্ট মাস। এবার মাঝে মধ্যে আর কি আকাশ মেঘলা হয়ে যাচ্ছে, টিপটিপ বৃষ্টি পড়ছে। এবার প্রিয়াঙ্কার ওর হাজব্যান্ড বসে রয়েছে, আর মোটামুটি ওরকম টিপটিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে, আর ওদিকে মলি আর মলির বর কিছু একটা খাবার কিনতে গেছে। এবার তো প্রিয়াঙ্কা ভাবছে, ওর বড় ভাবছে এরা বেরিয়ে গেল, এবার টিপটিপ বৃষ্টি হচ্ছে, ওরা কোনো ছাতা টাতা নিয়ে বেরোয়নি, তো ভাবছে কি করবে। তো সেবার বৃষ্টিটা আর বেশি হলো না, 2-1 ফোঁটা পড়লো, তারপরে বন্ধ হয়ে গেল।
এর কিছুক্ষণের মধ্যে মলি আর ওর হাজবেন্ড চলে আসে। এবার প্রিয়াঙ্কার ওর বর ভাবছে যে মনে হচ্ছে, বেশ দূর থেকে দেখে মনে হচ্ছে বেশ হাতে বেশ কিছু জিনিস আছে, তো ভাবছে যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কি এত কিনে নিয়ে এলো। তো ওরা যেখানটা বসেছিল ওখানে আশেপাশে লোক ছিল, একেবারে লোক ছিল না তা নয়, কিন্তু একটু দূরে দূরে ছিল। আর পুরনো দীঘার দিকটা তো এমনি লোকজন একটু কম। এবার মলি আর ওর বর যখন এসছে, তো তখন মলি একটা প্লাস্টিকের একটা প্যাকেট ওর হাতে দিয়েছে, প্রিয়াঙ্কার হাতে দিয়েছে, দিয়ে হাসছে, বলছে যে কোনোদিনও খেয়েছিস কিনা দেখতো, বলে ওকে হাতে দিয়েছে। এবার প্রিয়াঙ্কা ভাবছে যে কি এমন কিনে আনলো, কি এমন খাওয়ার জিনিস। তো ও একটু এক্সাইটেড হয়ে খুলেছে। খুলে প্রথমে দেখছে বাদাম রয়েছে, এমনি চিনে বাদাম যেরকম হয় সেরকম একটু মশলা টশলা দেওয়া চিনে বাদামের একটা প্যাকেট। তো প্রিয়াঙ্কা হেসে বলেছে যে আরে বাদাম কি এর আগে খাইনি, তুই কি ভাবছিস আমি কোনোদিনও বাদাম এরকম মশলা মাখানো খাইনি। তো তখন মলি বলছে, তুই বোকাই থেকে গেলি, তো দেখ এর নিচে কি আছে। আর যে প্লাস্টিকের প্যাকেটটাকে দিয়েছে বেশ ভারী কিন্তু। তো তারপরে মানে মানে ওইটা খুলেছে, খুলে প্যাকেটে দেখছে একটা বোতল রয়েছে, ঠিক আছে। এবার তারপরে তো প্রিয়াঙ্কা বুঝতেই পেরেছে। তো তখন মলি বলছে যে এখানে আমরা বসে রয়েছি, একটু ড্রিঙ্ক করব, বেশ গল্প করতে মজা লাগবে, এত সুন্দর ওয়েদার, খুব ওয়েদারটা ভালো, বর্ষার সময় আর কি, আগস্ট মাস বুঝতেই পারছেন। তো ওই বাদাম এনেছে আর ওই বোতল এনেছে। তো মলি বলছে যে আমরা এখন একটু ড্রিঙ্ক করব, আর তার সাথে ছোট ছোট ওই কাগজের গ্লাস এনেছে। এবার প্রিয়াঙ্কা ভাবছে যে এইখানে বসে, কারণ আশেপাশে কিছু লোকজনও রয়েছে, এভাবে ড্রিঙ্ক করে এটা কি ঠিক হবে। তো তখন মলি বলছে যে চল একটু ওই দিকটায় যাই, আরেকটু অন্য দিকে আর কি যাবে, যেদিকে আর কি হোটেল বা দোকান পাশারগুলো রয়েছে সেদিকটার উল্টো দিকটায়, যেখানে আর কি এমনি বড় হোটেল রয়েছে কিন্তু জায়গাটা অপেক্ষাকৃত ফাঁকা এবং অন্ধকার। এবার প্রিয়াঙ্কা বলছে যে আরে এত রাত হয়ে গেছে, প্রায় তখন 12টা বেজে গেছে, বলছে এখন আমরা এখানে বসে এগুলো খাবো, ওটা তো হোটেলেও খাওয়া যেত। তো তখন মলি বলছে, তো তুই তো বুঝলিই না, এটাতেই বেশি মজা হবে, আমরা 4 জনে রয়েছি, আমরা এখানে একসাথে বসে সমুদ্রের পাশে বসে আমরা এটা ড্রিঙ্ক করবো, এটা বেশ মজার ব্যাপার হবে। তো প্রিয়াঙ্কা এবং ওর বরের একটু আপত্তি ছিল, কিন্তু যেহেতু একসাথে ওরা সবাই 4 জনে ঘুরতে গেছে এবং যেহেতু মলি আর ওর হাজব্যান্ড ওগুলো কিনে এনেছে, তো ওরা না অনিচ্ছা সত্ত্বেও সেটাকে না কাটাতে পারলো না, ঠিক আছে। এবার কি করবে, তো ওরা আরেকটু ওদিকটায় সরে গেল এবং সেখানে গিয়ে ওরা এমনি জাস্ট বিচ থেকে অনেকটাই দূরে, একদম সমুদ্রের কাছাকাছি নয়, তো সেইখানে বসে ওরা ওই বাদাম দিয়ে ড্রিঙ্ক খেতে লাগলো। এবার প্রিয়াঙ্কা অল্প অল্প খাচ্ছে, আর ওরা 2টো বোতল এনেছিল অ্যাকচুয়ালি, ওকে একটা বোতল দিয়েছে আর এই মলি আর মলির হাজব্যান্ডের কাছে আর একটা বোতল রয়েছে। এবার প্রিয়াঙ্কার ওর হাজব্যান্ড তো বেশি খাচ্ছে না, কিন্তু মলি একদম ঢালছে আর খাচ্ছে এইরকম, একটু একটু করে বাদাম খাচ্ছে আর গল্প করছে, আর এমনি মলির ভয়েসটা একটু বেশি। এবার আশপাশ দিয়ে হয়তো কিছুক্ষণ পর পর একটা দুটো লোক যাচ্ছে বা কিছু, বাট সেটা না ওরা বুঝতে পারছে না, কারণ নর্মাল কথাবার্তা বলছে, তো কারণ না কোনো সন্দেহ হয়নি যে এটা কী করছে না করছে। আর প্রচুর ট্যুরিস্ট যায় ওখানে, ফলে ব্যাপারটা যে আশেপাশের লোকেরা যে কিছু বুঝতে পারলো বা তাদের যে কোনো একটা সন্দেহ হলো যে এরা 4 জনে এখানে ড্রিঙ্ক করছে কিনা বা কিছু, সেই সব কিন্তু কোনো ব্যাপার ছিল না, ঠিক আছে। এবারে তো প্রিয়াঙ্কা একটুখানি খেয়েছে, ওর বড় অল্প একটু খেয়েছে, কিন্তু মলি যেটা হলো ও একদম চুটিয়ে মজা করবে এরকম একটা ওর মানসিকতা। তো মজা করার যে বহিঃপ্রকাশ সেটা ও করে পুরোটাই ড্রিঙ্কের মাধ্যমে, এবং ও গল্প করতে করতে আধা বোতলেরও বেশি ও কনজিউম করে ফেলে, খেয়ে ফেলে। এবার বুঝতেই পারছেন যে এতটা পরিমাণে একটা অল্প সময়ের মধ্যে কেউ যদি কনজিউম করে, তো ডেফিনেটলি তার শরীরের উপর একটা বিশাল প্রভাব পড়বে। তো ওর ক্ষেত্রেও সেটা হয়। এবার ও অস্বাভাবিকভাবে হাসাহাসি করছে, এবং ওরা কিন্তু বিচ থেকে দূরে, বিচের কাছে যেখানটা বসেছিল সেটা কিন্তু সমুদ্র থেকে বেশ কিছুটা দূরে। এবার অন্ধকার রাত হয়েছে, তো অবভিয়াসলি ওরা তো আর সমুদ্রে নামবে না। কিন্তু মলি তখন ড্রিঙ্ক করে এমনই ওর অবস্থা, ও জুতো টুতো খুলে সমুদ্রের দিকে যাচ্ছে। এবার ওর বর গিয়ে ওকে টেনে আনছে। এবার ও বলছে না একটু পাটা অ্যাটলিস্ট জলে ভেজাই, চলে আসবো। তো বারবার ও যাচ্ছে আর ওরকম করে ওকে নিয়ে নিয়ে আসছে। এবার এর মধ্যে ও এতটাই বেশি কনজিউম করে ফেলেছে
যে ওর না মানে নিজের প্রতি আর কোনো ভারসাম্য নেই, নিজের শরীরের আরও ভারসাম্য রাখতে পারছে না। এবার সেই অবস্থায় ও কী করে, ওরকম বারবার আসা যাওয়া ওরকম করতে করতে ওকে একবার যখন ওর বর একটু ঠেলেছে যে তুমি বারবার সমুদ্রের দিকে যেও না, ফট করে অন্ধকার, জায়গাটা অতটা বেশি আলোও নেই, তো ও কী করেছে, মুখ থুবড়ে পড়ে গেছে বিচের উপরে। এবার প্রিয়াঙ্কা গিয়ে দেখেছে যেভাবে এরকম পড়ে গেল, তো ওকে কোনো রকমে তোলা ঠোলার চেষ্টা করছে, কিন্তু ও পুরো মানে ঘুমিয়ে পড়ার মতো করে ওরকম করে বসে আছে, মানে কোনো রকমে উঠে বসেছে কিন্তু ওর আর হুঁশ নেই, মানে উঠতে পারছে না। এবার তো মহা জ্বালা। এই যদি এই এই সময় যদি আশেপাশের লোকজনরা আসে, দেখে যে এরকম একটা অবস্থা, তাহলে ওদেরকে অবভিয়াসলি কোশ্চেন করবে যে কেন এরকম একটা মেয়ে এতটা কী করে নেশাগ্রস্ত হয়ে এরকম কেন করছে বা কিছু। এবার প্রিয়াঙ্কার তো ভয় লাগছে, ওর হাজব্যান্ডেরও ভয় লাগছে, কী করবে। আবার এই যে অবস্থা, সেই অবস্থায় বান্ধবী আর বান্ধবীর বরকে ছেড়ে যে ওরা হোটেলে চলে আসবে সেটাও সম্ভব নয়। তো একটা বেশ বাজে একটা সিচুয়েশান হলো। ওকে বারবার জল খাওয়ানো হচ্ছে যাতে ও বমি করে বা কিছু হচ্ছে না। ও চুপচাপ ওরকম বসে আছে, মাঝে মধ্যে হাসছে আর দু একটা এদিক ওদিক অসংলগ্ন কথা বলছে। এবার মলি তো বুঝতে পারছে না যে ওর সাথে কী হচ্ছে বা ওর কী কন্ডিশন, কিন্তু বাকিদের তখন খুব চাপ হয়ে গেছে। যাই হোক, তো এরকম করে ওকে কোনো রকমের হাত ধরে ধরে টেনে এনে ওরা যেখানটা বসেছিল সেখানে কোনো রকম ওকে বসিয়েছে, কারণ এখন যে অবস্থা ওই 3-4 মিনিট হেঁটে মানে হোটেল যাওয়ার মতো কন্ডিশন নেই। আর পাশে পাশে তখন একটা দুটো অনেক দূরে টোটো ছিল, কিন্তু সেই টোটো ডেকে আবার 5-6 জন যদি জেনে যায় ওখানকার লোকেরা, তো সেই জন্য ওর বর বললো যে ঠিক আছে কিছুক্ষণও থাক, 1 ঘন্টা থাক, 1 ঘন্টা পরে নিশ্চয়ই ওর নেশাটা একটু কেটে যাবে, তো ওকে আমরা নিয়ে যাব। এবার 1 ঘন্টা ওরকম আছে। এবার কিছুক্ষণ আধা ঘন্টা মতো পরে ওর একটু হুঁশ এসেছে। এবার ও বলছে যে চলো আমরা এখানে কেন বসে আছি, চলো আমরা সমুদ্রে স্নান করতে যাই। তো ওর বর বলছে, প্রিয়াঙ্কা বোঝাচ্ছে যে তোর এটা কি স্নান করার সময়, দেখ রাতে কটা বাজে, তো তুই কি হোটেল অবধি যেতে পারবি, তুই ঠিক আছিস? ও বলছে হ্যাঁ যেতে পারবো। তো তখন বলছে ঠিক আছে তাহলে হোটেলে যাও। এবার হোটেলে যাওয়ার কথা যখন বলেছে, তো তখন মলি বলছে যে আরে আমার জুতোটা তো, মানে ও বারবার সমুদ্রের দিকে যাওয়ার চেষ্টা করছিল, তো ও একদম সমুদ্রের কাছে জুতোটা ছেড়েছিল বা সেটা ওর মনে পড়েছে যে ওর জুতো নিয়ে, আর সত্যি সবাই দেখছে ওর পাটা খালি। তো বলছে আমি জুতো নিয়ে আসি। এবার ওকে তো আর একা ছাড়া যায় না, কারণ ও তখনও টলছে, ঠিকমতো হাঁটতে পারছে না। তো ওকে বলেছে যে ঠিক আছে একটু পরে যাস, আর একটু বস। এবার ও বসে আছে। এবার বসে থাকতে থাকতে ওর নিজের মানে এমনই অবস্থা হয়ে গেছে, এমনই বেসামাল অবস্থা, যে ওই অবস্থা থেকে মানে এটা প্রিয়াঙ্কা বুঝতে পারে যে ও মানে নিজের জামা কাপড়েই ইউরিন করে ফেলেছে। ঠিক আছে, মানে এমনই ওর অবস্থা, মানে ওর যে মানে ইউরিন করতে যেতে হবে সেই সেন্সটা পর্যন্ত চলে গেছে। আর ও না মানে বুঝতেও পারছে না যে ও নিজে ইউরিন করে ফেলেছে। তো এবার প্রিয়াঙ্কা ভাবছে যে না এই অবস্থায় তো ওকে বেশিক্ষণ এখানে রাখাটা ঠিক না। তারপরে ওর বরকে বললো যে দেখো, মানে প্রিয়াঙ্কার ওর হাজব্যান্ড বলছে যে আমরা এবার না হোটেলের দিকে যাই, এখন মোটামুটি রাতও অনেক হয়ে গেছে, লোকজনও রাস্তায় সেরকম নেই, আমাদের এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক না। তো তখন মানে জায়গাটা মোটামুটি অন্ধকারই ছিল। তো কিছুটা দূর গিয়ে মলির বর আর কি মলিকে মোটামুটি হাত ধরে নিয়ে যায় এবং জুতোটা পরে নেয়, যেখানটা আর কি জুতোটা খোলা, ও ভেবেছিল যে ও খুলেছে, সেইখানে জুতোটা পায়ে দিয়ে মলিকে নিয়ে 4 জনে মানে অনেক কষ্ট করে লোকের চক্ষুর আড়ালে যাকে বলে কোনো রকম, যেহেতু বেশি দূর ছিল না, কোনো রকমে ওরা নিজেদের যেখানে আর কি ওরা থাকার ব্যবস্থা ছিল সেখানে ঢুকে পড়ে। এইবারে যখন ওরা ভিতরে ঢোকে, যেহেতু ওদের গ্রাউন্ড ফ্লোরেই ঘর ছিল তো অসুবিধে হয়নি। তো প্রিয়াঙ্কার বর তো নিজেদের রুমে ঢুকে গেছে, আর ঠিক ওদের অপোজিটের রুমটা ছিল ওই মলি আর মলির বরের। তো কোনো রকমে ওরা ওদের ঘরে ঢুকে যায় এবং মলির তখন একটুখানি আর কি চেঞ্জ এসেছে, মানে ও শুনতে পাচ্ছে, কথার উত্তরও দিতে পারছে। তো ওকে বলছে যে তুই না, মানে প্রিয়াঙ্কা আর কি বলে দেয় যে তুই সোজা আগে ড্রেস চেঞ্জ করে তুই একটু স্নান কর পারলে, আর যদি স্নান এখন করতে নাও পারিস অ্যাটলিস্ট তুই চোখে মুখে জল দে, একটু গায়ে জল দে, দেখবি তোর ভালো লাগবে। তো তারপরে ওর বর ইন দ্য মিন টাইম ওকে একটুখানি কোথাও থেকে লেবু জোগাড় করে একটু লেবুর জল খাইয়েছে এবং তারপরে প্রিয়াঙ্কা ওখানে ছিল কিছুক্ষণ ওকে রুমে ঢোকানোর পরে। তো তারপরে যখন দেখছে যে ও কিছুটা লেবুর জল খেয়ে একটু ধাতস্থ হয়েছে মনে হচ্ছে, তখন ওকে বললো যে তুই এক্ষুনি স্নান কর আগে।
তো মোটামুটি স্নান করতে ঢুকেছে। এবার তখন প্রিয়াঙ্কা বেরিয়ে এসছে। ও আর ওর হাজব্যান্ডও খুব টায়ার্ড ছিল, তো ওরা ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, এইটা তো প্রিয়াঙ্কার ঘরে গিয়ে প্রিয়াঙ্কা ওদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। এবারে আমি মলির বিষয়টা বলছি। মলি তো স্নান করতে গেল। এবার স্নান করতে যাওয়ার পরে ওর কিছুটা মানে ভমিট করলো। তো বমি করার পরে ও আরেকটু বেটার ফিল করছে। এবার স্নান টান করে মোটামুটি একটু যখন ফ্রেশ হয়েছে, তখন মানে ওর প্রায় 60%ই ও সুস্থ বলা যেতে পারে। ওই যে ওর মানে একটা ঘোরের মতো ব্যাপার ছিল, নেশাগ্রস্ত যেরকম ছিল, ওই টক জল খেয়ে বমি করে ওর মোটামুটি অনেকটাই ধাতস্থ হয়ে গেছে। এবারে ওর যে হোটেলের যে ওর যে রুমটা ছিল, তো সেই রুমের সামনের দিকে মানে ওদের যে জুতো টুতো পরা, সেই জুতো খোলার জায়গাটা। এবারে ও স্নান করে বেরিয়েছে, বেরিয়ে না ও ওই জুতোর দিকে তাকিয়ে খুব অবাক হয়ে গেছে। মানে ওখানে দুজোড়া জুতো রয়েছে, এক জোড়া জুতো হচ্ছে ওর হাজব্যান্ডের, আর অন্য জোড়া জুতো হচ্ছে ওর। এবার ও দেখছে যে ও যে জুতোটা পরে বাড়ি থেকে বেরিয়েছিল, ও সি বিচে গেছিল, বা সি বিচ থেকে যে ফিরলো, দেখছে ও যে জুতোটা হোটেলে ছেড়েছে ওর রুমে, সেই জুতোটা আর ও যে জুতোটা বাড়ি থেকে পরে এসছে, সেই জুতোটা সেম নয়। মানে ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? ও যে জুতোটা পরে সি বিচে গেছিল, ও মানে সমুদ্রে নামার আগে জুতোটা খুলে বারবার নামতে যাচ্ছিল। এবার ও তো ফেরার সময় যখন ও খেয়াল করে যে ও পাটা খালি রয়েছে, ও জুতোটা গিয়ে পরে আসে যেখানে আর কি খুলেছিল। এবার তখন তো নেশাগ্রস্ত অবস্থায় ছিল, এবারে ও খেয়াল করেনি যে ও কী জুতো পরছে, আদৌ কি নিজের জুতো পরছে না অন্যের জুতো পরছে। এবার ও তো একটা জুতো পরে চলে এসেছে। কিন্তু এবার যখন ও স্নান করে বেরোলো, ও দেখছে যে আরে ওর বরের জুতোটা ঠিক আছে, কিন্তু ওর জুতোটা তো অন্য জোড়া জুতো, এটা তো ওর জুতো নয়। তোর হাজব্যান্ডকে ডেকেছে, বলছে যে এই জুতোটা কোথা থেকে এলো। ওর হাজব্যান্ড বলছে যে আমি কি করে জানবো এই জুতোটা কোথা থেকে এলো। ওর হাজব্যান্ডও বলছে এটা তো তোমার জুতো নয়। মানে ওর হাজব্যান্ডও তখনও খেয়াল করেনি, ওকে নিয়েই ব্যস্ত ছিল, উনিও খেয়াল করেনি। এবার ও মলি আর ওর হাজব্যান্ড দুজনেই ভাবছে যে এই জুতোটা তাহলে এলো কোথা থেকে। এবার তখন ওর হাজব্যান্ড বলছে তুমি হয়তো নেশার ঘোরে অন্য কারোর জুতো ছিল, তুমি তার জুতো পরে হয়তো চলে এসছো, তোমার জুতোর জোড়া হয়তো সি বিচের ওখানেই রয়ে গেছে। তো মলি না বলছি না 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 চলো চলো চলো, আমি আমার জুতোটা নিয়ে আসবো, এই জুতোটা ফেরত দিয়ে আসি, অন্য জুতোটা আমি নিয়ে আসি। তোর হাজব্যান্ড বলছে যে এত রাতের বেলা, প্রায় মধ্যরাত, তুমি এখন সি বিচে যাবে জুতো নিতে? তুমি যা জুতো আছে তুমি সেটাই করো, কালকে একটা নতুন জুতো কিনে নিও। এবার ওর না মানে খুব বাজে লাগছে মলির, যে আমার নিজের জুতোটা আমি মানে ফেলে এলাম, কার না কার জুতো পরে এলাম। মানে তখন ওর নেশাগ্রস্ত, কিছুই বোঝেনি, কিন্তু এখন যখন বুঝতে পেরেছে এবার ওর খুব বাজে লাগছে। যাই হোক, তোর হাজব্যান্ড ওকে বললো যে দেখো এখন এত রাতে আর যেও না, তুমি বরং কালকে নতুন জুতো কিনে নিও, এই জুতোটা পরার কোনো দরকার নেই। তো বললো ঠিক আছে। এই অবধি ব্যাপারটা কিন্তু একরকম চলছিল। এরপরে যে ঘটনাগুলো ঘটা শুরু হলো, সেরকম কিছু যে ঘটতে পারে সেটার কিন্তু বিন্দুমাত্র ওরা মানে লেশও পায়নি, যে কিছু একটা ওদের সাথে ভয়ঙ্কর ঘটতে চলেছে। ওরা শুয়ে পড়লো, মলি আর মলির বর। শুয়ে পড়ার মিনিট 10-এর মধ্যে ঘুমও চলে আসে। মলি ঘুমোচ্ছে, ওর হাজব্যান্ডও ঘুমোচ্ছে। হঠাৎ করে মলির মনে হলো ওর ডান পাটা খুব চুলকোচ্ছে, একদম পায়ের পাতার কথা বলছি, পায়ের পাতাটা খুব চুলকোচ্ছে। এবার ঘরে ভালো মতো এসি চলছে, ও একটা হালকা চাদর গায়ে দিয়ে ঘুমোচ্ছে, পাটা খোলাও নেই, তো ভাবছি যে পাটা চুলকোচ্ছে কেন, এবং এমনই জোরে ওর পা চুল করছে যে ও না মানে ওর ঘুমটা ভেঙে গেছে। তো মানে বাধ্য হয়ে ঘুম থেকে ওঠে এবং উঠে পাটা নিজে ভালো করে চুলকে আবারও ঘুমিয়ে পড়ে। ঘুম এসেও যায়। আবার এর মিনিট 15 পরে আবার ওর ঘুমটা ভেঙে যায়। মলির মনে হলো ঘুমের মধ্যে যে কেউ ওর পাটা ধরেছে, ঠিক আছে। এবার ওর বরের দিকে একবার তাকিয়েছে, তো দেখছে ওর বর অকাতরে ঘুমোচ্ছে এবং উল্টো সাইড ফিরেও ঘুমোচ্ছে। ফলে ওর বর উঠে ওর পা ধরবে ওরকম মধ্যরাতের সময়, এটা যে খুব একটা সম্ভবপর নয় সেটাও বুঝতে পারে। তো যাই হোক, ও আবার ঘুমিয়ে পড়ে, ব্যাপারটাকে ইগনোর করে। এবার এই যে ঘুমে দুবার যেহেতু পরপর ওর ঘুমটা ভেঙে গেল, ওর না ঘুমটা এবারে আসতে একটু দেরি হয় এবং অদ্ভুত রকমের ওর একটা অস্বস্তি হতে থাকে। এবার এই অস্বস্তিটা যে পার্টিকুলার কোনো একটা কারণের জন্য হচ্ছিল তা কিন্তু নয়। ও বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি ওর অস্বস্তিটা লাগছে কেন।
আবারও ঘুমানোর চেষ্টা করে, ঘুম চলেও আসে। এর মধ্যেই তখন প্রায় ভোর 4টে মতো বাজে, মানে জাস্ট ওর মনে হলো ওর ডান পাটা ধরে কেউ মানে সজোরে পাটাকে ধরে টান মেরেছে, মানে স্টার্ট করে টান মারা বলে না, মনে হলো যেন কোনো শক্তিশালী কেউ এক হাতে ওর ডান পাটা ধরে পিঠ মানে নিচের দিকে ওকে টেনেছে। এবং এইরকম একটা সাডেন জিনিস ওর সাথে যখন ঘটে, ও ধড়পড়িয়ে ওঠে, ঘুমটা ভেঙে যায় এবং এত জোরেও চমকে যায় ওর বড় পাশ থেকে ঘুম ভেঙে যায়। এবং ঘুমটা যখন ওর মলির ভেঙে যায়, ও বুঝতে পারে যে বালিশে মাথা দিয়ে ও শুয়েছিল, সেই বালিশ থেকে ওর মাথাটা পুরোটা নেমে আরও একটু বেশি বিছানার উপরে চলে এসেছে। মানে একটা মানুষ যদি বিছানায় বালিশে মাথা দিয়ে শোয়ে, তার মাথার যা পজিশনটা থাকবে সেখান থেকে প্রায় 2 ফুট মতো ওর মাথাটা নেমে এসেছে। তো ও না মানে ধড়পড়িয়ে ওঠে এবং ওরকমভাবে সজোরে সাডেন ওরকমভাবে পা টানার ফলে ওর পায়ে কিন্তু একটু ব্যথাও লাগে এবং ও খুব চমকে যায়। এবার পাটা ফট করে কে টানলো, ও কিছু বুঝতে পারছে না। এইবারে যেটা হয়, ওর বর বলছে কি হয়েছে তোমার, তখন বলছে আমার পাটা কেউ ধরে টেনেছে। এবার ওর বর না মানে একটু এবার বিরক্ত হয়েছে যে তুমি মানে ওই বিচের ওখানে গিয়ে এত বেশি তুমি ড্রিঙ্ক করলে, তো তখন তার জন্য আমাদেরকে ওখানে কতক্ষণ এমনি বসে থাকতে হলো, তোমাকে একটু সুস্থ করে আনা হলো, তোমার কি এখনও নেশা কাটেনি? তুমি রাতের বেলা হোটেলে ঘুমিয়ে রয়েছো, তুমি আমি ছাড়া রুমে কেউ নেই, আমি ঘুমোচ্ছিলাম আর তুমি বলছো তোমার পাটা কেউ টেনেছে। তোমার এটা হয়তো ভুল মনে হয়েছে, এরকম কোনো ঘটনা অ্যাকচুয়ালি ঘটেনি আর এরকম ঘটার সম্ভবও নয়। তো তখন মলি বলছে আমি দেখো বালিশ থেকে কতটা নেমে এসেছি। তখন মলির হাজবেন্ড বলছে যে দেখো তুমি হয়তো এখন একটা নেশার ঘোরের মধ্যে রয়েছো, তাই হয়তো তোমার এরকম মনে হয়েছে যে তোমার পাটা কেউ ধরে টেনেছে। আমি তো ঘুমোচ্ছিলাম, আমি কেন তোমার পা ধরে ভাবে টানতে যাব শুধু শুধু। তো তখন ওর মলির বর বলে যে দেখো মোটামুটি 4টে বাজে, এবার আমাকে একটু তুমিও ঘুমোও আমিও ঘুমোই, সকালবেলা উঠে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তুমি কিন্তু এরকম কিছু ভেবো না, তুমি চুপচাপ ঘুমোও, কিচ্ছু নেই, সব ঠিক আছে। তোর বর একটু বিরক্তই হয় এবং সে শুয়ে পড়ে। এবার মলি ভাবছে যে হতে পারে আমার মনের ভুল, সেটা মেনে নিল, কিন্তু মনের ভুল বা স্বপ্ন যদি হবে তাহলে আমার পায়ে ব্যথা কী করে লাগলো। ইভেন ওই যে ওই টানটা মেরেছিল ওর ব্যথা, মানে তখন ওর পাটা পুরো টনটন করছে, ব্যথা করছে। এবার মনের ভুল বা স্বপ্ন যদি হয়, সেটা একটা ভয়ের উদ্রেক করতে পারে, কিন্তু তাই বলে সত্যি সত্যি শরীরে ব্যথার উদ্রেক কী করে করবে, এটা তো সম্ভব নয়। কিন্তু সেটাই হয়েছে। এবার মলি ভাবছে অদ্ভুত বিষয় তো, এটা তো হওয়ার কথা নয়। তারপরে ও আমার মনে মনে ভাবছে যে সত্যি হয়তো এটা আমার নেশার ঘোরের জন্য, কারণ এই মানে যে পরিমাণ ও নেশা করেছিল, যে পরিমাণ ও ড্রিঙ্ক করেছিল, সেটাও এর আগে কোনো দিনই এতটা পরিমাণ করেনি। ফলে ও ভেবেছে যে হয়তো এটার কোনো একটা অ্যাডভার্স মানে এফেক্ট ওর উপরে পড়ছে। তো সব কিছু ভেবে ও কিছুক্ষণ চিন্তাভাবনা করে এবং তারপরে ও আবার শুয়ে পড়ে। এবং শুয়ে শুয়ে ও ভাবছে যে এটা ব্যাপারটা কী হলো, সত্যিই কি এটা আমার মনের ভুল, এবং তখনও রীতিমতো পাটা টনটন করছে, ঠিক আছে। এর কিছুক্ষণ পরে ওর মোটামুটি ঘুম চলে আসে, ও ঘুমোচ্ছে। এবার মিনিট 30 পরে ওর মনে হলো, মানে ও ঘুমের মধ্যেই মানে বুঝতে পারছে ওর চোখে, গালে, নাকে, কানের কাছে ফোঁটা ফোঁটা জল পড়ছে, ঠিক আছে। এবার ও না কিছু বুঝতে পারছে না যেরকম ফোঁটা ফোঁটা জলটা ওর কী করে পড়ছে। এবার প্রথমে 1-2বার পড়েছে, একটু ডিস্টার্বড হয়েছে, মানে নিজেরই ঘুমের ঘোরে ও মুখের মধ্যে হাত দিয়ে জলটা মুছে নিয়েছে। এবার কিছুক্ষণ পরে ওই মুখ মানে ওই যে জল যেটা ছিল, সেই জলটা ওর গালে এক ফোঁটা জল পড়ে এবং সেই জলটা গড়িয়ে ওর ঠোঁটের কাছে আসে। এবার যেই ওর মুখের মধ্যে জলটা ঢুকেছে, ও বুঝতে পারছে যে জলটা একটু নোনা নোনা, সল্টি। এবার ও ভাবছে যে আমার মুখে নোনা জল কী করে পড়লো, যে জলটা মুখের মধ্যে গেছে, ওর ঘুমটা ভেঙে গেছে পুরোপুরি। এবং ঘুমটাও যে মুহূর্তে ভাঙে, যে মুহূর্তে ঘুমটা ভাঙলো, ওর মুখের সামনে ও একটা বীভৎস একটা অবয়ব দেখে, বীভৎস অবয়ব। এবং সেটা দেখে ও চিৎকার করে, ওর বর যেদিকে শুয়েছিল সেদিকটায় ও চিৎকার করে সাইড ফিরে যায়, খুব জোরে চিৎকার করে ও। স্বাভাবিকভাবেই সেই চিৎকার ওর বরেরও ঘুম ভেঙে যায়। ওর বর তখন বলছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে, সেও মানে খুব এক্সাইটেড হয়ে যায়।
তো তখন না মানে ও এত ভয় পেয়েছে ওই বীভৎস মুখটা দেখে, ও চোখ খুলতে পারছে না মলি। এবার মলিকে ওর হাজবেন্ড বলছে, তোমার কি হয়েছে, তুমি এত জোরে কেন চিৎকার করলে, কি হয়েছে? ওকে যখন বারবার বলছো, মানে ও বলছে আমার মাথার কাছে বিভৎস বিভৎস এরকম বলছে। বলছে তোমার মাথার কাছে কি কি বিভৎস? লাইট ফাইট জ্বালিয়েছে ওর বর। তার মধ্যে তুমি চোখ খোলো, কিচ্ছু নেই, তুমি আর আমি ছাড়া ঘরে কেউ নেই, তুমি লাইট জ্বালানো আছে, তুমি বলো কি হয়েছে। তো অনেকক্ষণ পরে ওর যখন ভয়টা একটু কমে, ও তখন চোখটা খোলে। চোখ খোলার পরে মলিকে যখন ওর বর জিজ্ঞেস করছে যে ঘরে তো তুমি আমি ছাড়া কেউ নেই, তুমি কি জিনিস, কি বিভৎস কি বলছো, তখন মলি বলছে যে আমি ঘুমোচ্ছিলাম এবং আমার মুখের উপরে জলের ফোঁটা পড়ছিল। তো আমি বুঝতে পারিনি, আমি ঘুমের ঘোরে ওটাকে হাত দিয়ে সরাচ্ছিলাম। তো একটাও জলের ফোঁটা মতো মনে হলো আমার গাল থেকে গড়িয়ে আমার ঠোঁট দিয়ে মুখের ভিতরে যখন গেল, তখন জলটা খুব নোনতা লাগলো আমার, যেরকম সামুদ্রিক জল হয় সল্টি। এবং ও নাকি চোখটা যখন খোলে, চোখ খুলে দেখে ওর ঠিক মুখের সামনে, মানে ও শুয়ে আছে তো, ওর মুখের থেকে কত হবে, 1 হাতও পুরো নয়, হাফ হাত দূরত্বে একটা মুখও দেখতে পায়। এবং সেই মুখটা একটা বিভৎস মুখ, মুখটা পুরো শুকনো, চোখগুলো বড় বড়, এবং তার যে চুল, সেই চুলটা জটা জটা মতো, এবং সেই চুল থেকে টপ টপ করে জল পড়ছে, এবং সেই জলটি ওর মুখের মধ্যে পড়েছিল। ওই বিভৎস মুখটা দেখে ও প্রচণ্ড ভয় পায়। ভয় পেয়ে ও কী করে সাইড ফিরে যায় ওর বর যেদিকে ছিল, এবং ও চিৎকার করতে থাকে। ওর বর না এটা শুনে রীতিমতো হেসে ফেলে। ওর বর হেসে বলছে যে তুমি কেন আজকে ড্রিঙ্ক করতে গেলে বলো তো? তুমি আজকে ড্রিঙ্ক করার পর থেকে তুমি যা যা করছো, যা যা তোমার অবস্থা, এরকম মানে অবস্থা যার হয় তার তো ড্রিঙ্ক করাই উচিত না, তুমি কেন করলে? তখন ওর বর বলে, দেখো তোমার এগুলো সম্পূর্ণ হ্যালুসিনেশন হচ্ছে, তুমি ওটা খেয়েছো তো, তোমার এখন শরীর ঠিক আছে, এখন তোমার মানসিক দিক থেকে অনেক কিছু মনে হচ্ছে, তুমি চুপচাপ ঘুমাও। আর যদি তোমার ঘুম না আসে, তুমি জেগে থাকো, মোবাইলে কোনো বইঠই, মানে ও বই পড়তে ভালোবাসতো মলি, কিন্তু তুমি কোনো বই খুলে পড়ো, বাট আমাকে ঘুমোতে দাও। তোমার নিজেরও ঘুম দরকার, কিন্তু যদি তোমার ঘুম না আসে, তোমার ভয় লাগে, তুমি জেগে থাকো, টিভি আছে, তুমি একদম ভলিউম কম করে টিভি দেখতে পারো, কিন্তু তুমি আমাকে ঘুমোতে দাও। এই বলে বর ওকে বোঝায় এবং ওকে বলে তুমি একটু জল খাও, জল খেয়ে তুমি জেগে থাকো, আমি ঘুমে, আমার ভীষণ ঘুম পেয়েছে, 5টা বাজে, অন্তত 2 ঘন্টা আমি ঘুমোই, এবার তুমি কিন্তু প্লিজ এরকম আচরণ করো না, এটা কিন্তু খুব বাজে। তো ওকে একটু বলে, একটু ধমকও দেয়, এবং ও চুপ করে যায়। এবার ঘটনা হচ্ছে যে পরপর যে 2টো ঘটনা মলির সাথে ঘটলো, মলির বর যতই এটাকে হালকাভাবে দেখুক বা এটাকে ওর মনের ভুল বলে চালনা করার চেষ্টা করুক না কেন, মলি বুঝতে পারে মনে মনে যে এখানে ওর কোনো ভুল নেই। মানে ও যেটা দেখেছে বা ও যেটা প্রত্যক্ষ করেছে সেটা কিন্তু সত্যি, এর মধ্যে কোনো স্বপ্ন বা হ্যালুসিনেশন এর কোনো গল্প নেই। এবং সেই বিষয়ে কিন্তু 100% শিওর ছিল, কারণ ওই যে ও চমকে ওঠে তখন ওর পা রীতিমতো টনটন করছে। এবার ও তো মনে মনে ভাবছে যে আমি তো বলে বিশ্বাস করাতে পারছি না। এবার ও ভাবছে যে আমি তাহলে প্রিয়াঙ্কাকে ফোন করব, তো ভাবছে না এত রাতে প্রিয়াঙ্কাকে, এরকম ভোরের বেলা প্রিয়াঙ্কাকেও ফোন করাটা ঠিক না, সবাই তো টায়ার্ড আছে, সবাই ঘুমোচ্ছে। এবার পুরো বিষয়টার মধ্যে ওর এত স্পুকি লাগে এবং ও পরিষ্কার বুঝতে পারে যে কিছু একটা ওর গণ্ডগোল হচ্ছে। এবং আরও যেটা খুব মারাত্মক বিষয় সেটা হচ্ছে যে ওই যে জলের ছিটের কথা আমি বললাম, যে ওরকম একটা বিভৎস মুখ, তার চুলগুলো জটামটা মতো, সেখান থেকে জল ফোঁটা ফোঁটা পড়ছে, ওই 1 ফোঁটা 2 ফোঁটা জল কিন্তু তখন ওর কপালে কানের কাছে লেগেছিল। এবং সেই জল কিন্তু ওর ওই মুহূর্তে ওর মুখের উপরে কোনো জলের ফোঁটা পড়ার কোনো জায়গাই ছিল না। এবং ও সেটাও যখন হাত দেয় এবং হাত দিয়ে দেখছে সত্যি জল কিন্তু ওর হাতে লাগছে, কিন্তু ও ভাবছে যে এই জলটা কি খুব নোনতা জল। এবার ওর না মনে সাহস হচ্ছে না যে সেই জলের যে হাতে ওর যে জলটা লেগেছে কপাল আর কানের দিকে, সেটাকেও চিপ দিয়ে চেটে দেখবে ওটাও সল্টি ওয়াটার কিনা। ও ভাবলো যে না, আর আমি ঘুমোবো না, আমার হয়তো সত্যি হ্যালুসিনেশন হচ্ছে বা কিছু একটা তো আমার সাথে ঘটছে, আমি আর ঘুমোবো না। তো ফোন দেখতে থাকে, ফোনের মধ্যে ওর কিছু পিডিএফের বই ছিল, তো সেই বইয়ের 2-3টে পাতা পড়ে, কিন্তু পড়ার দিকে ওর কোনো মন ছিল না। এবং ও বারবার ভাবছে যে আমার সাথে এটা ঘটনাটা কী ঘটছে।
আর মলি কিন্তু ছোটোবেলা থেকেই খুব মানে হাসি খুশি, খুব জলি প্রকৃতির একটা মেয়ে। মানে সব রকম সিচুয়েশান, সব রকম পরিস্থিতিকে ও কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। এবার ওর সাথে যে ঘটনা দুটো হলো, ও কিছুতেই না লজিক মেলাতে পারছে না। ও ভাবছে যে প্রথম ঘটনাটা যেমন আমার পা ধরে টানলো, সেটা যদি আমার মনের ভুল হয়, তার আমার পায়ে ব্যথা করছে কেন? দ্বিতীয় ক্ষেত্রে ও ভাবে যে জলের ফোঁটাটা কোথা থেকে এলো, হয়তো ওরকম একটা বীভৎস মুখ, ওরকম কিছু আমি তো স্বপ্নে দেখেছি, এটা আমি ধরে যদি নিও, জলটা এলো কোথা থেকে? জল তো আসার কথা নয়। এবার ওরা মানে বুঝতে পারছে যে কিছু একটা গন্ডগোল হয়তো হচ্ছে, কিন্তু সেটা কোথা থেকে হচ্ছে, কি হচ্ছে, সেই বিষয়টা না ও পুরোপুরি বুঝতে পারছে না। যাই হোক, তো তারপরে ও আর ঘুমোলোই না, এবং লাস্টে যখন 6টার সময় ভালো মতো আলো ফুটে গেছে, 6টা 6:30, তো তারপর একটুখানি চোখ বন্ধ করে যাচ্ছে, একটু রিল্যাক্স করে। যাই হোক, তো সকালবেলা হয়, ওর মলির বর জিজ্ঞেস করে যে তুমি এখন শরীর তোমার কেমন আছে? ও বলছে হ্যাঁ সব ঠিক আছে। তো ওর হাজব্যান্ড বলছে তুমি যা কালকে সারা রাত করলে, মানে তুমি কিন্তু এরপরে আর কখনো কোনো রকম ড্রিঙ্ক করার কথা চিন্তাও করবে না, আমি কিন্তু তোমাকে অ্যালাউ করবো না। তো মলি আর কথা বাড়ায়নি, ও বললো ঠিক আছে। কিন্তু ও মনে মনে জানে যে ও যেগুলো কালকে রাতে এক্সপেরিয়েন্স করেছে ভোর রাত অবধি, সেগুলো একটাও কিন্তু মনের ভুল নয়, সেটার মধ্যে কিছু না কিছু রিয়ালিটি আছে। এবং এই ঘটনার আগ অবধি মলি কিন্তু কোনো রকম কোনো ভৌতিক বিষয়ে কোনো ওর বিলিভ ছিল না। কেউ ওর সামনে বললেও হাসতো, তোর এসব আবার হয় নাকি, সব ভূত প্রেত সব হয় নাকি, এগুলো ও একদম মানতো না। ঠিক আছে, আর এই ঘটনার আগ অবধি ওর জীবনে এরকম কোনো ঘটনাও ঘটেনি যে যেটা থেকে ওর কোনো বিলিভ মনে ক্রিয়েট হবে। ও হাসতো রীতিমতো। যাই হোক, তো পরের দিন ও একটু চিন্তিতই থাকে। তো প্রিয়াঙ্কা সেটা দেখে ওকে বুঝতে পারে যে যেই মেয়েটা কালকে এত গল্প গুজব করছিল, এত মজা করছিল, এত প্ল্যান করছিল, সে পরের দিনটা এরকম ধিমিয়ে গেল কেন। তো মলির বর ড্রাইভ করছে, আর প্রিয়াঙ্কা জিজ্ঞেস করেছে মলিকে যে কী রে তোকে আজ এত চুপচাপ লাগছে, শরীর ঠিক আছে? তখন মলির বর বলছে আর শরীর ওর ঠিকই আছে, ও ও যা আজকে ভোর রাত অবধি করেছে তোমরা চিন্তা করতে পারবে না। নেশা করে ও কখনো মনে হচ্ছে ওর পা ধরে কেউ টানছে, কখনো মনে হচ্ছে ওর মুখের সামনে কোনো বীভৎস রকমের মুখ চলে আসছে, ও সারা রাত পুরো নিজেও ঘুমোয়নি আর আমাকেও ঠিকমতো ঘুমোতে দেয়নি। তো এটা নিয়ে একটু মজা টজা হলো। এবার প্রিয়াঙ্কা বুঝতে পারছে যে মলি কিন্তু কিছু একটা নিয়ে খুব ডিস্টার্বড রয়েছে। বহুদিনের বন্ধুত্ব, একে অপরকে ভালো মতো চেনে, তো প্রিয়াঙ্কা দেখে বুঝতেই পেরেছে। এবার সবাই আর কি কথার আড়ালে প্রিয়াঙ্কা, ওরা কি বিভিন্ন জায়গায় ঘুরছে, তো ঘুরতে ঘুরতে প্রিয়াঙ্কা মলিকে একটু আলাদা করে জিজ্ঞেস করেছে যে আচ্ছা কালকে রাতে কি হয়েছিল বলতো? এই যে শুনলাম তোর নাকি পা ধরে কেটে এনেছে, তুই বলছিলি, ব্যাপারটা কি? তো মলি তখন বলছে যে আমি যেটা বলবো তুই বিশ্বাস করবি? প্রিয়াঙ্কা বলছে হ্যাঁ কেন বিশ্বাস করবো না, কি হয়েছে সেটা তো বল। তখন মলি পুরো ঘটনাগুলো বলেছে যে আমার এরকম মনে হয়েছে, আমার এরকম এক্সপেরিয়েন্স হয়েছে, আমি এরকম দেখেছি। তো প্রিয়াঙ্কা যখন এই জিনিসটা শোনে, তো প্রিয়াঙ্কা বুঝতে পারছে যে মলি খুব টেন্সড রয়েছে। তো প্রিয়াঙ্কা বলেছে যে দেখ তুই তো সচরাচর এতটা ড্রিঙ্ক করিস না, হয়তো তারই জন্য তোর মনে হয়েছে, তোর বর কিন্তু মনে হয় ঠিকই বলছে। তো তখন মলি ওকে বলে যে আচ্ছা তুই লজিকে বিশ্বাস করিস? তো বলছে হ্যাঁ আমি লজিকে বিশ্বাস করি। বলছে তাহলে দেখ, আমি যদি মনের ভুল হয়, আমি ভয় পেতে পারি, এটা হতে পারে, কিন্তু ওর পাটা কী করে ব্যথা হলো সেটা সেটা আমাকে সেই প্রশ্নের উত্তর দে, বা আমাকে এই প্রশ্নের উত্তর দে যে আমার সেই চোখে মুখে জলের ছিটেগুলো কোথা থেকে এলো। এবার প্রশ্নগুলো করেছে, প্রশ্নের কোনো উত্তর নেই প্রিয়াঙ্কার কাছে। তখন মলি বলছে আমি মিথ্যে কথা বলছি না। যাই হোক, তো এই ব্যাপারটা নিয়ে মলি এতটাই টেন্স ছিল যে সেদিন ওদের একটা লম্বা ট্যুরের প্ল্যান ছিল। তো ট্যুর করে ওরা বিভিন্ন জায়গায় ঘুরে টুরে চলে আসে, এবং ও ওই জুতোটাই পরে ঘোরে। মানে নতুন জুতো যে কেনার কথা ছিল, মানে মলি মানে আগের রাতের ব্যাপারটা নিয়ে এতটাই গভীর চিন্তায় ছিল যে পুরো জুতোর কথাটা মানে যে কিনতে হবে বা কিছু, সেটাও পুরো ভুলে যায়। এবার যখন ওরা ঘুরে টুরে রাতের বেলা যখন এসেছে হোটেলে, তো তখন মলি বলছিস আমি জুতোটা যে কেনার কথা ছিল, আমি জুতোটা কিনলাম না। তো তখন প্রিয়াঙ্কা বলেছে যে কেন, তো জুতোই কি হলো? তখন মলি বলছে আর বলিস না, সেদিন ওই যে রাতের বেলা যেখানে আমি জুতোটা ছেড়েছিলাম, আমি জুতোটা ওইখানেই ছেড়েছিলাম, কিন্তু আমি তখন নেশাগ্রস্ত ছিলাম, আমি বুঝতে পারিনি, আমি হয়তো অন্যদিকে জুতোটা খুঁজতে চলে গেছি, এই জুতোটা পায়ে দিয়ে চলে এসেছি। আর এই যে জুতোটা দেখছি, এই জুতোটা কিন্তু আমার জুতো নয়,
আমি এই জুতোটা পরে বাড়ি থেকে আসিনি। তো প্রিয়াঙ্কার ব্যাপারটা একটু খুব ফানি লেগেছে। বলছে, বাবা তুই পুরো জুতোটা পরে চলে এলি, তখন তোর কিছু মনে হলো না, আবার আজকেও তুই সারাদিনই অন্যের জুতো পরে ঘুরলি। একটু ফানি লেগেছে, এটা নিয়ে একটু মজা টজা করে। এবার তারপরে আবার অনেক রাত হয়ে গেছিলো, বললো যে ঠিক আছে তাহলে কালকে বেরিয়ে যাওয়া, তো কালকেই একবারে জুতোটা কিনে এই জুতোটা ডাস্টবিনে ফেলে দিয়ে আমরা চলে যাব, এইটাই প্ল্যান হলো। এবারে এই দ্বিতীয় রাতটাও কিন্তু মলির জীবনে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়। কী অভিজ্ঞতা হয়েছিল? সারা দিনে মলি বাইরে ঘুরলেও ওর কিন্তু সেরকম কিছু একটা মনে হয়নি, কিন্তু যেই মুহূর্তে রাতের বেলা সব মানে প্রিয়াঙ্কা ওর বর ওর ঘরে চলে গেল ঘুমোতে, রাত হয়েছে, কালকে বেরিয়ে যেতে হবে, মলির বরও ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, তো কেন জানি না মলির মনে হলো যে আজকে রাতেও কিছু একটা ঘটবে আমার সাথে। মানে এই যে ওর মনে হওয়া, মনের ভিতর থেকে একটা জানান দেওয়া, এরকম ঘটনা কিন্তু মলির জীবনের আগে কোনোদিন ঘটেনি। এবং মলি কিন্তু ওর হাজব্যান্ডকে বলে যে আমার মনে হচ্ছে আজকেও আমি ঠিকমতো ঘুমোতে পারবো না। মলির হাজব্যান্ড বলছে যে কেন তোমার এটা মনে হচ্ছে, তুমি এরকম ভাবছো কেন? এবার তুমি যে এরকম ভাবছো যে তোমার আজকে ঠিকমতো ঘুম হবে না, সত্যি সত্যি দেখবে হয়তো তোমার আজকে ঘুম হলো না, কিছু একটা নিয়ে তুমি ভয় পাচ্ছ, কিছু একটা নিয়ে তুমি চিন্তা করছো। তো তুমি এরকম ভেবো না, এত সুন্দর হোটেল, এত সুন্দর খাট, এত সুন্দর ব্যবস্থা, কেন তোমার ঘুম হবে না? তোমার কী প্রবলেম হচ্ছে তুমি বলো? মলি বলছে আমার কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু আমার মনে হচ্ছে যে আজকেও কিছু একটা ঘটবে আমার সাথে। তো যাই হোক, মলির বর ওকে অনেক রকমভাবে ইমোশনালি সাপোর্ট করে, ওকে বলে যে দেখো ভয় পাওয়ার কিছু নেই, তোমার এটা জাস্ট মনে হচ্ছিল, হ্যালুসিনেশন হচ্ছিল, এটা নিয়ে তুমি ভয় পেও না, এটা ভয় পাওয়ার মতো কোনো ঘটনা নয়। এবার মলি ওর বরের সামনে আর বিষয়টা নিয়ে বেশি কথা বলে না, কিন্তু ও মনে মনে বুঝে যায় যে কিছু তো একটা ঘটবে আমার সাথে, সেটা কী ঘটবে, কখন ঘটবে, কিভাবে ঘটবে সেটাও জানে না। যথারীতি রাত হয়, ওর বড় ঘুমিয়ে পড়ে, মলিও ঘুমিয়ে পড়ে, কিন্তু ও সেদিনকে খুব সজাগ ছিল। ঘুমিয়ে পড়লেও ও মানে মনে মনে ঠিক করে নিয়েছিল যে আজকে আমার সাথে কি ঘটছে না ঘটছে পুরো বিষয়টা খেয়াল রাখবো। এবং আগের দিনই হয়েছিল কি, আগের দিনও শরীর ভালো ছিল না, মোবাইলটাকে ওর মানে ওর বেডের যেখানটা কেউ শুয়েছিল তার পাশে একটা ছোটো নাইট স্ট্যান্ড মতো ছিল, তো নাইট স্ট্যান্ডের উপরেও রেখেছিল। এবারে ও মোবাইলটাকে একদম নিজের কাছে রেখেছে, যে যদি কিছু আমি দেখতে পাই বা কিছু আমি বুঝতে পারি আমি ছবি তুলব। হতেও পারে যে হোটেলটার মধ্যে কেউ একজন বদমাইশি করছে, কেউ একজন কিছু করছে, কিছু তো একটা হচ্ছে। মনের ভুল যে ওটা ছিল না আদতে, সেটা আর কি মলি প্রমাণ করতে চাইছিল। ঘুমিয়েছে, ভালো কথা। ঘুমিয়ে পড়ার 1 ঘন্টা পরে মলি বুঝতে পারল ওর বা পাটা কেউ ধরে খুব আস্তে করে টেনেছে। মানে আগের দিন যেমন বেশ জোরে টেনেছিল, এবারে ও আস্তে করে কেউ টেনেছে, এটাও বুঝতে পারলো। মলির না মানে ধাস করে ঘুমটা ভেঙে গেছে। আগের দিন যেমন ও বালিশ থেকে অনেকটা নিচে নেমে এসেছিল, পাটা এত জোরে কেউ টেনেছিল, পুরো শরীর নিচে নেমে এসেছিল, এক্ষেত্রে কিন্তু টানাটা অত জোরদার ছিল না। এবার ও ফট করে ঘুম থেকে ভেঙে গেছে এবং ওর হাজব্যান্ডকে আর ডাকেনি। ও ঘরের মধ্যে দেখার চেষ্টা করছে এবং ঘরের মধ্যে হালকা আলোও জ্বলছে, ফলে ঘরে কেউ যে নেই সেটাও বুঝতে পারে। কিন্তু ওর না প্রচণ্ড ভয় লাগে, মানে জীবনে প্রথমবার ও এত ভয় পায়, কারণ ওর শোয়ার আগে ওর মনে হচ্ছে যে কিছু একটা আজকে ঘটবে। এবার ও সেটা সত্যি সত্যি ওর পাটা ধরে কেউ টানলো, ওটা মানে প্রচণ্ড রকমভাবে ভয় পেয়ে গেছে। এবার ও কী করেছে, ও ভাবলো যে না, মোবাইলে তো আমি কিছু তুলতে পারছি না, তো ও কী করে, ও আবার শুয়ে পড়ে এবং মোবাইলের ভিডিওটা অন করে ও কী করে, দাঁড় করিয়ে রেখে ও মানে খাটের সাথে দাঁড় করিয়ে রাখে ফোনটাকে, যে কে আসছে কে যাচ্ছে বা কেন আমি পায়ে এই টান ব্যাপারটা অনুভব, সত্যি কি এটা আমার মনের ভুল, নাকি সত্যি এরকম কেউ রাতের বেলা এই ঘরে করছে, সেটা আমায় জানতে হবে। তো ও কী করে, মোবাইলটা অন করে মোবাইলে ভিডিওটা অন করে রাখে। এবার ও জেগে আছে, মোবাইলের ভিডিও চলছে, কিছুই হচ্ছে না, মানে কিচ্ছু দেখতে পাচ্ছে না, কিছু বুঝতেও পারছে না, মানে জাস্ট কিছুই হচ্ছে না। এবারে আবারও ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পরে এরপরে যে ঘটনাটা ওর সাথে ঘটলো, সেটা না মানে ও জাস্ট কল্পনা করতে পারে। মানে এর আগে যেটা ঘটছিল সেটা ওর পায়ের সাথে ঘটনাটা ঘটছিল, কিন্তু এবারে যেটা হলো, ও চাদর গায়ে দিয়ে রয়েছে, এসি চলছে ঘরে, ওর হাত পা সবই চাদরের মধ্যে। ও বুঝতে পারে ওর দুটো পা সাথে দুটো হাত, মানে দুটো প্লাস দুটো হাত মলির ধরে মনে হলো
কেউ জোরদার মানে একদম গায়ে জোরে ওকে একদম টেনে খাট থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করলো। ভাবুন একবার সিচুয়েশনটা কতটা ভয়ঙ্কর। দীঘাতেও ঘুরতে গেছে, সেখানের ঘরের মধ্যেই ঘটনাটা ঘটছে এবং ও পরিষ্কার বুঝতে পারলো ওর দুটো হাত এবং দুটো পা দিয়ে ওকে হিড়হিড় করে কেউ খাট থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং যখন ওর ঘুমটা ভেঙে ও চিৎকার করে ওঠে, সেই সময় কিন্তু একদম মানে খাটের যেখানে ওর পা ছিল, ওর শরীরের উপর অংশটা শুধুমাত্র সেইখানে, বাকি পা দুটো তো নিচের দিকে নেমেই গেছে। এবার ওই রকম চিৎকার করেছে, ওর বড় স্বাভাবিকভাবেই ঘুম ভেঙে গেছে। ওর বড় উঠে পড়েছে, উঠে পড়ে বলছে, তোমার কি হয়েছে, তুমি এভাবে খাটের নিচের দিকে নেমে কি করছো? আর ও না মানে তখন না ও আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। ও তখন মানে তুমি আমাকে বাঁচাও বলে না ও কাঁদতে থাকছে মলি। ওর বর সঙ্গে সঙ্গে উঠে এসে ওকে ওকে ধরেছে, ধরে ওকে বলছে, তুমি খাটের নিচের দিকে কি করছো? তখন ও বলছে যে আমি এই হোটেলে থাকবো না, এই হোটেলটা বাজে, এখানে নিশ্চয়ই কিছু একটা ঘটনা আছে, আমার হাত পা ধরে কেউ নামিয়েছে। এবার মলির বড় ভাবছে যে একটা মানুষ কালকে না হয় একরকম ছিল, একটা ব্যাপার ছিল, কিন্তু আজকে তো এরকম কোনো ব্যাপার নেই, তাহলে মলির কি হলো? এবার ওর বর না একটু ধন্দে পড়ে গেছে যে কী করবে, এটা কি সত্যি এরকম কোনো ঘটনা ঘটছে না কি ওর মনের ভুল হচ্ছে। তো মলির বড় দেখছে যে তার দরজা বন্ধ, রুম ভিতর থেকে বন্ধ, ওরা দুজন ছাড়া কেউ নেই। তো বলছে যে দেখো তোমার মনে হয় এটা কিন্তু কিছু একটা ভুল হচ্ছে, আমি বুঝতে পারছি তুমি কষ্ট পাচ্ছ, তুমি ভয় পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো তুমি যেটা ভাবছো এরকম ঘটনা কিন্তু এখানে ঘটেনি। কারণ দেখো আমি এখানে ঘুমোচ্ছিলাম, তোমার হাত পা ধরে কে টানবে, এটা কি সম্ভব? কিন্তু মলি তখন মানে যুক্তিতক্কের সব ঊর্ধ্বে উঠে গেছে, মানে ও এটুকু বুঝে গেছে যে ওর সাথে কিছু একটা খুব ঘোরতর খারাপ কিছু ঘটছে, এটাও বুঝে গেছে। এবার কি করবে, পরের দিন সকালে বেরিয়ে যাওয়া। তো মলি আর মানে পুরো ভয় তখনও ঠক ঠক করে কাঁপছে। এবার কোনো রকমে ওরা রাতটা কাটায়। এবার সেদিনকে ওদের 7:30টার সময় হোটেল থেকে চেক আউট করে একটা জায়গায় বেরিয়ে ওদের ব্রেকফাস্ট করে একটু ঘুরে ঠুরে আবার কলকাতার দিকে এদিকে আসার কথা। এইবারে যেটা ঘটলো, সকালবেলা যখন সবাই ঘুম থেকে উঠলো, মানে প্রিয়াঙ্কা ওর বড় উঠলো, তো তখন মলি আর মলির হাজব্যান্ড দুজনেই মানে ব্যাপারটা আর কি শোনে ওদের কাছ থেকে, মলি আর মলির বরের কাছ থেকে, যে এরকম এরকম ঘটেছে। তো প্রিয়াঙ্কার হাজব্যান্ড বলল তাহলে তো একবার হোটেলে কথা বলতে হয়। তো হোটেলে বললো যে আমাদের এরকম ঘুম হয়নি, মলি আর কি জানায় যে আপনাদের রুমে কোনো প্রবলেম আছে। তো তখন না মানে হোটেলের আর কি যে লোক ছিল কর্মী, তারা বলছে আপনারা কী এসব উল্টোপাল্টা বলছেন, আপনারা ঘর লক করে শুয়েছিলেন, আপনি বলছেন আপনি কাউকে দেখেননি, অথচ আপনার মনে হয়েছে আপনার হাত পা ধরে কেউ টানছে, এটা কি কখনো সম্ভব? আর আমাদের এখানে প্রচুর গেস্ট আসে, কোনো গেস্ট কখনো এসে এরকম কোনো কমপ্লেন করেনি। এবার ওরাও বুঝতে পারছে যে এই ধরনের একটা অমূলক অভিযোগ করাটাও ঠিক না, কারণ এটা বেসলেস, এটা হতে পারে না। যাই হোক ওরা ওখান থেকে চেক আউট করে বেরিয়েছে। এবার প্রিয়াঙ্কা যে ছিল, প্রিয়াঙ্কা মলিকে একটু সাপোর্ট দিচ্ছে, কারণ ও খুব ভয়ে ভয়ে রয়েছে, কিছু আছে মানে মনে হচ্ছে না ওর সাথে কিছু একটা ঘটনা ঘটছে। এবং সত্যিকারেরই মলিকে, যেটা প্রিয়াঙ্কা লিখেছে যে ওর এত দিনের বন্ধুত্ব, ওদের কোনোদিনও মলিকে এতটা ডিপ্রেসডও কোনো দিন দেখে নেভার। ও খুব মানে সব কিছু খুব জলি টাইপের মেয়ে, খুব সাহস আছে এরকম মেয়ে, কিন্তু সেই মেয়েটা যেন মুহূর্তের মধ্যে ওই দুদিনে ও যেন কীরকম একটা ভয় কাঁটা দিয়ে থাকছে। তো প্রিয়াঙ্কা ওকে বোঝানোর চেষ্টা করছে। তো তারপরে প্রিয়াঙ্কাই ওকে বলে, আচ্ছা তুই যেই জুতোটা পরে আছিস, এই জানিস তো অন্যের জুতো অনেক সময় মানে এটা সায়েন্টিফিক দিক থেকেও বলে, এটা সায়েন্সের একটা ব্যাকগ্রাউন্ড থেকে বলে যে দেখ সব মানুষের পা তো সমান না, আর সবার পায়ের সাইজও সমান নয়। তো তুই যে একটা অন্যের জুতো পরে দুদিন ধরে ঘুরছিস, তুই এই জুতোটা, নিজের জুতোটা কেনতো, এই জুতোটা ফেলে তুই নতুন জুতো কিনে সেই জুতোটা পর। অনেক সময় জুতো চেঞ্জ করলেও পায়ে ব্যথা হয়, পায়ে আনকমফর্টেবল ফিল হয়। তো তখন মলি বললো হ্যাঁ আমি জুতোটাও চেঞ্জ করব। তো ওখান থেকে ওরা একটা জুতোর দোকানে ঢোকে এবং সেখানেই একটা জুতো কেনে এবং ওই জুতোটা ওখানেই ডাস্টবিনে ফেলে দিয়ে ও নতুন জুতো পায়ে নিয়ে দু একটা যা ওদের ঘোরার প্ল্যান ছিল সেটুকু ঘুরে ওরা বাড়ির দিকে রওনা হয়। এবার খুব মজা হচ্ছে, ফিরছে, যেরকম খাওয়া দাওয়া করেছে সব কিছু করেছে, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে মলি বারবার প্রিয়াঙ্কাকে বলছে আমার সাথে না যেটা ঘটলো বা ঘটছে সেটা না ভালো না, আমি এটুকু বুঝতে পারছি আমার সাথে কিছু তো একটা ঘটছে। তো প্রিয়াঙ্কা স্বাভাবিকভাবেই মলিকে মানসিক জোর দেওয়ার চেষ্টা করছে, ওকে বলছে, ওকে বোঝাচ্ছে দেখ তুই এরকম ভাবিস না, এটা তোর মনের ভুল ছিল, এরকম কখনো হতে পারে না।
কিন্তু মলির মনে মনে একটা কেমন যেন সন্দেহ, একটা কেমন যেন একটা ধন্দ লেগেই রয়েছে যে কিছু তো একটা আমার সাথে ঘটছে। এবারে ওরা বাড়ি চলে এলো। এবার এই মলির বাড়ি হচ্ছে বেলুড়ে। এবার মলি তো বাড়িতে এসেছে, ও আর ওর বর। এবার ওর শ্বশুর বাড়িতে ওর শাশুড়ি রয়েছে, ওর দেওর রয়েছে, দেওরের বউ রয়েছে। এবার ওরা আর কি, মলি এসে নিজের ঘরে ঢুকে গেছে। এবার সেই দিন রাতেও কিন্তু সেম মলির সাথে ঘটনাটা ঘটে। ওর মনে হচ্ছে ওর পাটাকে ধরে কেউ জোরে টান দিয়েছে, এবং এইবারে ওর পাটাকে এমন জোরে টান দিয়েছে এক পাই ওর রীতিমতো কিন্তু পা মুচকে যাওয়ার মতো অবস্থা হয়েছে। ওর তো খুব ব্যথা লেগেছে এবং ও চিৎকার করছে রাতের বেলা, পা মুচকে গেছে, খুব ব্যথা পেয়েছে। সঙ্গে সঙ্গে ওর পাশের ঘর থেকে ওর শাশুড়ি চলে এসছে, বলছে কি হয়েছে। তো তখন মলির যে হাজবেন্ড ছিল সে সব কথাটা বলতে বাধ্য হয়েছে যে এরকম এরকম দীঘায় ঘটনা ঘটেছিল, তখন থেকেই ওর খালি বারবার মনে হচ্ছে যে ওর হাত ধরে কেউ টানছে, কেউ পা ধরে টানছে। এবার মলির শাশুড়ি মা তো একটু রেগে গেছে যে তোমরা ঘুরতে গেছিলে, কেন এরকম কাজ করতে গেছো, ওখানে বসে তোমাদের ড্রিঙ্ক করার কি দরকার। স্বাভাবিকভাবেই বড় মানুষ, গুরুজন মানুষরা, তারা সে বকাবকি করেছে। এবার মলি বলছে যে যাই হয়ে যাক না কেন, আমি যে ভুল বলছি না সেটা আমি জানি। এবং ওর শাশুড়ি মাকে বোঝানোর চেষ্টা করে যে আমি কিন্তু এটা কিন্তু আমার মনের ভুল নয়, সত্যিই কিছু না কিছু আমার সাথে ঘটছে। সেটা কেন ঘটছে, কী জন্য ঘটছে সেটা আমি জানি না, কিন্তু আমি কিন্তু এটা মিথ্যে কথা বলছি না বা এটা আমার মনের ভুল নয়। এবং সেই দিন যে ওর পাটা জোরে যে কেউ টেনেছিল, সেই জন্য কিন্তু ওর পায়ের একটা জায়গায় লাল চাপ দাগ হয়ে যায়। ঠিক আছে, এবার ওর শাশুড়ি মা খুব চিন্তিত হয়ে পড়ে যে কী ব্যাপার হলো মলির সাথে। তো উনি একটু ঠাকুরের নামটা মাথার উপরে জপ করে দেয় এবং তারপর বলে যে তুমি শুয়ে পড়ো। এবার শুয়ে পড়ে এবং সেদিন কিন্তু আর ওর সাথে কোনো এরকম অপ্রীতিকর ঘটনা ঘটলো না। এবার যেটা হলো, সবসময় মলির মনের মধ্যে, ও একটা ওখান বেলুড়েই একটা অফিসে চাকরি করতো। এবার ও অফিস যাচ্ছে আসছে সব ঠিক আছে, কিন্তু প্রত্যেক মুহূর্তে ওর মনে হচ্ছে ফট করে কেউ ওর হাতটা ধরে টানছে, ফট করে মনে হচ্ছে যেন কেউ ওর ঘাটটা ধরে টানছে, কিন্তু ওর আশেপাশে এরকম কেউ নেই যে এই কাজটা করতে পারে। এবং ও নিজেও ভাবছে যে আমার সাথে কেন ঘটছে। এবার দেখুন, প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা মুহূর্তে তো ও তো আর ওর বরকে বলতে পারছে না, কারণ ওর বর কখনো বিশ্বাস করছে আর সময় বিশ্বাস করছে না, বলতে তোমার মনের ভুল। এবার ও পুরো পাজল হয়ে গেছে যে বারবার ওর সাথে একই জিনিস ঘটছে, একই ঘটনা ঘটছে, একই বিষয়ের মধ্যে ও বারবার বারবার জড়িয়ে যাচ্ছে, কিন্তু কেন যে হচ্ছে, কী জন্য হচ্ছে, কিছু বুঝতে পারছে না। এইবারে যেটা হলো, প্রিয়াঙ্কা মলিকে ফোন করলো কেমন আছে না আছে জানার জন্য, একদিন পরে ঘুরে আসে। এবার মলি তখন ওর মনের সমস্ত কথা প্রিয়াঙ্কাকে বলল। প্রিয়াঙ্কাকে বলছে, দেখ তুই তো আমাকে এত বছর ধরে দেখছিস, তোর মনে হয় যে আমি এতটাই ভীতু মানুষ যে আমি একবার একটা এরকম কাজ করে ফেলেছি বলে আমি প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে ভয় পাবো, বা আমার মনে হবে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, কেউ আমাকে ঠেলছে, তোর কি আমাকে দেখে মনে হয়? তো প্রিয়াঙ্কা বলছে, না, কেন তুই এরকম বলতে যাবি। বলছে এক্স্যাক্ট আমি এটাই কাউকে বোঝাতে পারছি না যে এটা আমার মনের ভুল নয়। এবং ও রীতিমতো প্রিয়াঙ্কাকে বলে যে আমার বাড়িতে আসার পরে যেদিন এসছি সেদিন আমার এই সেম ঘটনাটা ঘটে, আমার পা ধরে টানে এবং পায়ে কিন্তু আমার একটা লাল দাগ পড়ে গেছে, চাপ দাগ। তো তখন প্রিয়াঙ্কা ওকে বলে যে ঠিক আছে আমি তোর বাড়িতে আসছি। এবার প্রিয়াঙ্কা ওদের বাড়িতে পরের দিন আসে, এবং আসার পরে প্রিয়াঙ্কা যেটা দেখছে যে ওই 4-5 দিনে মলির চোখের নিচে কালি পড়ে গেছে, এবং সত্যি সত্যি ও যে একটা ট্রমার মধ্যে আছে সেটা ওকে দেখে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এই জিনিসটা দেখে প্রিয়াঙ্কা ভাবে যে কি ব্যাপার, এটা তো হতে পারে না। তো তখন প্রিয়াঙ্কা বলে যে ঠিক আছে তোর বর আসুক, আমি ওর সামনেই বলবো। তো তারপরে ওর বর কিছুক্ষণ পরে আসে। তো মলির বর এবং মলির শাশুড়ির সামনে প্রিয়াঙ্কা বলে যে আমি ওকে বহু বছর ধরে চিনি এবং তোমরাও হয়তো ওকে নিয়ে চিন্তিতই আছো। বলছে হ্যাঁ, ওকে একটা ভাবছি সাইকিয়াট্রিস্ট দেখাবো, নিশ্চয়ই ওর কিছু একটা ট্রমা হয়েছে। তো তখন বললো যে ঠিক আছে সেটা তোমরা ওকে দেখাও, কিন্তু আমি বলতে চাইছি মলি কিন্তু খুব সাহসী মেয়ে, ও যেটা বলছে নিশ্চয়ই কিছু একটা ঘটনা তো ঘটছে, নাহলে এটাও কেন বারবার বলবে।
তো শাশুড়ি মাও সমস্তটা শুনে উনিও একটু ভয় পেয়ে যান। উনি বলেন যে সত্যি তো বৌমা কেন শুধু শুধু বলবে। তো তারপরে ঠিক হলো যে ঠিক আছে ওরা সাইকিয়াট্রিস্ট দেখাবে, তবে তার আগে অন্য কোনোভাবে একটা রিমেডি ওরা খুঁজবে, ঠিক আছে। তো সাইকিয়াট্রিস্ট দেখানো হয়, সেখানে ওকে যিনি মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন তো তিনি কিছু কিছু ওকে টিপস দেন, কিছু ওকে একটা ওষুধ দেন, সব কিছুই চলে। কিন্তু ওর যে ওই হাত ধরে টানা, পা ধরে টানা, এই বিষয়টা কেন জানি না ও এটার থেকে না মানে কোনোভাবেই ও মুক্তি পাচ্ছিল না। তো তখন প্রিয়াঙ্কার আর কি ভাবে যে কিছু তো একটা করতে হবে বান্ধবীর জন্য। তো তখন সে সময় মলির যে শাশুড়ি মা ছিলেন তিনি তখন একজনের খোঁজ পেলেন, যিনি বেসিক্যালি তারাপীঠে সাধনা করেন, সাধন ভজনের সাথে যুক্ত থাকেন। তো সেটাই ওদেরই পাশের একজন যে পরিচিত ছিল, তো তার মারফত হচ্ছে তোমরা ওনার সাথে যোগাযোগ করতে পারো। তো তার সাথে যোগাযোগ করা হয়। তো যোগাযোগ করে তো তিনি বলেন যে ঠিক আছে একদিন উনি মলিকে দেখবে, মানে উনি না দেখে অ্যাটলিস্ট কিছু বলতে পারবে না। তো দেখেছে মলিকে এবং পুরো ঘটনাটা শোনে। মলিদের বাড়ি একদিন আসে, এসে রবিবার ছিল, বলেছে যে কী ঘটনা ঘটেছে প্রথম থেকে বলো। তো সব কিছুই বলা হয়েছে এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে সমস্ত ঘটনাটা তাকে বলা হয়, কিন্তু মলি আর মলির বর দুজনেই না মানে ওই জুতো যে ও যে একটা অন্য জুতো পরে এসেছিল সেই কথাটা বলতে ভুলে যায়। সেই কথাটা আর কি ওদের অতটা ইম্পর্টেন্ট বলে মনে হয়নি এবং ওই কথাটা মাথা থেকে বেরিয়ে যায়। এবার ওই সাধক যিনি ছিলেন তিনি পুরো ঘটনাটা শোনেন এবং শোনার পর উনি বলছেন যে তোমরা যে কাজটা করেছো প্রথম কথা সেটা খুব ভুল, যে ওরকম একটা নির্জন ফাঁকা জায়গায় ওরকম রাতের বেলা তোমরা ড্রিঙ্ক করেছো। আর ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে ও টাল সামলাতে না পেরে অনেকক্ষণ ওখানটায় বসেছিল, তো সেই সময় ও ইউরিনও করে ফেলেছিল। মানে আপনারা তো জানেনই যে যে কোনো মানে যেখানে সেখানে রাত দুপুরে হোক বা দিনের বেলা যেখানে সেখানে এই ধরনের শৌচকর্ম কিন্তু করা একেবারেই উচিত না। ও সেটাও করে ফেলেছিল। এবার তখন উনি বললেন যে এটাতে কিন্তু অনেক দোষ হয়, কারণ আমাদের কি হয় আমরা যে পৃথিবীতে থাকি সেখানে আমরা চোখ দিয়ে নানান জিনিস দেখতে পাই, মানুষজন দেখতে পাই, বিভিন্ন বস্তু দেখতে পাই, কিন্তু আমাদের চোখের দেখার বাইরেও কিন্তু অনেক এন্টিটি থাকে, সেগুলো হয়তো আমরা চোখে দেখতে পাই না, তাদেরও একটা স্পেস থাকে। এবার যে কোনো জায়গায় যা তার সময় যা কিছু তো করা যায় না, এবার ওরা অনিচ্ছাকৃতভাবে ঠিক সেগুলোই করে ফেলেছে। এবার উনি বলছেন যে আচ্ছা আর কিছু কি তোমরা নিয়ে এসছো বা ঘুরতে গিয়ে সেখান থেকে কিছু কুড়িয়ে ঠুরিয়ে এনেছো? তো বলছে না, মলি বলছে না আমরা তো কিছু কুড়িয়ে আনিনি। কিন্তু তারপরে মলির হাজব্যান্ডের মনে পড়ে যে না কিছু কুড়িয়ে আনা হয়নি, কিন্তু মলি ভুল করে একটা অন্য জুতো পরে চলে এসেছিলো, অন্ধকার ছিল বুঝতে পারিনি, একটা অন্য জুতো পরে চলে এসেছিলো, কিন্তু আমরা যেদিন দীঘা থেকে ব্যাক করবো তো সেদিন আমরা অন্য জুতো কিনে ওই জুতোটা ফেলে দিয়ে এসেছি। তো তখন ওই সাধক বললেন যে আমি এটাই সন্দেহ করছিলাম, তুমি হয়তো জিনিসটা বাড়িতে আনোনি সেটা একদিক থেকে ভালো, কিন্তু ওই যে তুমি জুতোটা পরে মানে তোমার হোটেলে এসছিলে, তুমি তারপরের দিনও জুতোটা পরে সারাদিন ঘুরেছো, ওই জুতোটা কোনো সাধারণ কারো জুতো ছিল না। মানে এরকম ওই জুতোটা ছিল না যে ওখানে আর একটা কোনো ট্যুরিস্ট ছিল সে হয়তো জুতোটা খুলে সমুদ্রে নেমেছিল, তার জুতো তুমি ভুল করে পরে চলে এসছো, এটা কিন্তু নয়। বলছে ওই যে জুতোটা ছিল ওই জুতোটার মধ্যে এমন কোনো একটা শক্তি ছিল বা ওই জুতোটা এমন কেউ পরতো যার হয়তো কোনো অপঘাতে কিছু একটা দুর্ঘটনা ঘটে গেছে, বা সে হয়তো খুব কষ্টে ছিল, তাকে হয়তো কোনো কারণে আত্মহননের পথ নিতে হয়েছে, এরকম একটা কিছু কিন্তু ঘটনা ছিল। ওই জুতোটা কিন্তু আর পাঁচটা সাধারণ জুতো মানে জুতোর মতো জুতোটা ছিল না, বা ওই জুতোটা কিন্তু সাধারণভাবে রাখাও ছিল না, কোনো না কোনোভাবে সেই জুতোটা তোমার কাছাকাছি আসে এবং তুমি ভুল করে সেই জুতোটাই পরে চলে আসো, ফলে তার একটা মহান মানে একটা মহা খারাপ প্রভাব কিন্তু তোমার উপরে পড়েছে। কিন্তু যেহেতু ও জুতোটা বাড়ি অবধি আনেনি, ওখানেই ও খুলে ফেলে দিয়ে এসেছিল। এবং আরও একটা ভালো কাজ যেটা অজান্তেই হয়েছিল, ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম যেহেতু ইউরিন করে ফেলেছিল, প্রিয়াঙ্কা ওকে বলেছিল যে তুই আসার পরে স্নান করে নে। তো এই স্নান করাটা কিন্তু ওর একদিক থেকে ভালো হয়েছিল। তো উনি ঠাকুরমশাই বলেন যে তুমি স্নানটা করছো এটা খুব ভালো, নাহলে কিন্তু তোমার উপরে আরও কোনো মারাত্মক প্রভাব পড়তো। তো উনি তখন একটা মাদুলি মতো দেন এবং বলেন যে এই মাদুলিটা তুমি 3 মাস পরে থাকবে এবং এই 3 মাস তুমি একটু সাবধানে চলাচল করবে, রাতের বেলা বেশি বেরোবে না, চুল খোলা রাখবে না রাতের বেলা, আর এরকম কয়েকটা জিনিস ওকে দেয় এবং বলে যে 3 মাস পরে তুমি
কোনো মায়ের, মা দুর্গার মন্দির বা মা কালীর মন্দিরে গিয়ে ভক্তি ভরে পুজো দিয়ে আসবে, তাহলে দেখবে তোমার এটা কেটে যাবে। আর এই রকম ভুল কখনো করবে না। তুমি যা করেছো এটা খুব ভুল। যেখানে সেখানে ড্রিঙ্ক করা, যেখানে সেখানে বুঝে বা না বুঝে এই ধরনের শৌচকর্ম করা, এটা কিন্তু খুব খারাপ কাজ। তো তারপরে ও 3 মাস ওরকম পড়ে থাকে এবং তারপরেও মাঝে মধ্যে ওর একটু ভয় ভয় লাগতো, কিন্তু 3 মাসের মধ্যে ওর ব্যাপারটা পুরোপুরি কেটে যায়, ও পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর তারপর থেকে ও মলি কোনোদিন আর এরকম কোনো কিছু করেনি। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রিয়াঙ্কাকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের মতামত জানাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।